অসুস্থ হয়ে পড়ার পর খুব সাবধানে তারা ভেতরের ঘরে অপেক্ষা করেন। নিচে সুজয় বাবু আগে থেকে পুরো প্ল্যানটার ব্যাপারে জেনে রাজকে একবারও তাড়া দেন না। প্রায় 1 ঘন্টা ধরে রাজকে তার অ্যালার্জেটিক রিয়াকশনে ভুগতে দেন। তারপর রাজকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়। হাসপাতালে কুহু ও শালমলির বডিগার্ড ততক্ষণে অ্যাডমিটেড হয়ে গেছে। এরপর থেকে রাজের হত্যা ষড়যন্ত্রের দায়িত্ব এদের হাতে। অবশেষে কেবিনে রাজকে ফুল দেখিয়ে শ্বাসকষ্ট করানো হয় এবং অক্সিজেনের বদলে অ্যামোনিয়া পাস করানো হয়। নিমেষের মধ্যেই সব শেষ। কুহু, শালমলি ও তাবাসসুম সবাই একে একে স্বীকার করতে লাগলো তারা ষড়যন্ত্র করে রাজকে খুন করেছে। রাজ যে নির্দোষ ছিল এমনটাও কিন্তু নয়। কিন্তু সেই পঞ্চম মহিলা, তিনি কে, যিনি নিখিলেশের স্ত্রী সেজে হাসপাতালে ছিলেন? আমার কেন জানি না মনে হলো যে নিকি সেই অবাঙালি বউকে বোধহয় আমি খুঁজে পেয়েছি। এবার যোগসূত্রগুলো খুঁজে বার করার জন্যে আমি চুপচাপ লুকিয়ে লুকিয়ে চলে গেলাম আপনার পাড়ায় সুজয়বাবু। দাদা শুনুন, এদিকে একজনের বাড়ি খুঁজছিলাম। এই অঞ্চলে কখনো আসেনি তো, তাই খুঁজে পাচ্ছি না। আপনি বলতে পারবেন? কে বলুন তো? স্যাডি। স্যাডি এই এরকম বয়সী হবে। স্যাডি? স্যাডিকে খুঁজছেন? মানে সৌদামিনী? সৌদামিনী? হ্যাঁ, ওর আসল নাম তো সৌদামিনী, কিন্তু নামটা সেকেলে বলে ওকে বন্ধুরা স্যাডি বলেই ডাকে। ও, ওই ঘোষবাড়ি মেয়েটার কথা বলছেন? তাই বলুন। তা সৌদামিনী বললেই তো চিনতে পারি, স্যাডি বললে বুঝবো কি করে? ও আচ্ছা, ওই সৌদামিনী। ওদের বাড়িটা কোন দিকে? ওই সামনের রাস্তা দিয়ে গিয়ে ওই বাঁ দিকে চলে যান। আচ্ছা, ওকে কি জন্য খুঁজছেন বলুন তো? আপনি কি ফিল্ম টিলিমের লোক? কেন বলুন তো? আরে সৌদামিনী, যাকে আপনারা খুঁজছেন তার তো খুব অ্যাক্টিং করার শখ। আগে আসতো আমার দোকানে, বলতো, বিমলদা দেখো, আমি একদিন খুব বড় স্টার হব। হ্যাঁ, তা করতো। প্রতি বছর ওই পুজোয় পাড়ার ওই থিয়েটারে আমাদের এখানে ভালো অভিনয় করত। মেয়েটা খুব ছটপটে ছিল। ছিল বলছেন কেন? বলছি মানে, ওকে তো আর বাড়ির বাইরে বেরোতে দেখি না। এক আধবার যা দেখি তাতে যেন কিরকম চেহারাটা হয়ে গেছে, জানি না কি হয়েছে। আর ওই বাড়িটার সবকিছু যেন কেমন ফিল্মের মতো। মানে? মানে ওই যা দেখছি শুনছি, ওই যে সদুর দাদা সুজয় আছে না, ও তো আবার হিরো রাজের সেক্রেটারি। আর সুজয়ের সাথে যার বিয়ে হওয়ার ঠিকঠাক হয়ে আছে, সে তো শুনছি ফিল্মে অ্যাক্টিং করছে, তাও আবার ওই রাজের সাথে। এই কেমন যেন সবাই ফিল্ম ঘেঁষা। বাবা, পলার সাথে সুজয়ের একটা সম্পর্ক, আবার পলার সাথে রাজেরও একটা সম্পর্ক। আপনি তো অনেক কিছু জানেন দেখছি ওদের সম্পর্কে। জানবো না? 20 বছর ধরে এই দোকানদারি করছি। আরে এইটুখানি বয়স থেকে সবাইকে আমি দেখছি। ওই পলার সঙ্গে সুজয়ের বোনের টাকার গলায় গলায় ভাব। আর আমার দোকানে রোজ বিকেলে এসে এসে লজেন্স নিয়ে যেত। সুজয়বাবুর পাড়ার দোকানদারের কাছ থেকে অনেক কিছু জানলাম, শুধু একটা ব্যাপার জানতে পারলাম না। সেই হাসি খুশি সৌদামিনী হঠাৎ এত চুপচাপ হয়ে গেল কেন? সুজয়বাবু, আপনি কি আমাকে বলবেন? সব শেষ করে দিয়েছে এই রাজ, আমার বোনকে শেষ করে দিয়েছে। আমার বোন স্বপ্ন দেখতো নায়িকা হবে, আমি বারণ করেছিলাম, যাস না এ পথে, শুনলো না। ও বলেছিল আমার নাম করে রাজের সঙ্গে দেখা করবে, মানা করেছিল, শুনিনি। আসলে ও যে কতটা খারাপ সেটা বলেছি, কিন্তু মিসেস মিত্র, বড় দাদা হিসেবে কিভাবে ছোট বোনকে বলি বলুন তো? এদের সঙ্গে রাজ কি কি ব্যবহার করেছে পারিনি বলতে। আর পারিনি বলেই হয়তো আমার ছোট বোনটা বুঝতে পারিনি। আর তারপর
তারপরটা আমি বলি। তুই তুই এখানে কি করছিস? তুই যা এখান থেকে, তুই যা প্লিজ, তুই যা, তুই যা। শুধু আমি তোকে বলছি তুই এখান থেকে চলে যা। না, আমি কোথাও যাব না। আমি তো আমার কাজটা করেছি। জানেন আমার কি কাজ ছিল? এই রাজকে মেরে ফেলা। মেরে ফেলেছি আমি, ব্যাস। আজ যদি আমি নিজেও মরে যাই তাহলে আমার কোনো আক্ষেপ থাকবে না, কোনো আক্ষেপ থাকবে না। শুধু শুধু তুই কি বলছিস? কি বলছিস কি তুই? দাদা আমাকে বলতে দে। সন্ধে তখন 6টা। আমি সোজা রাজের ফ্ল্যাটে চলে গিয়েছিলাম। দাদার থেকে জানতে পেরেছিলাম যে ওরা আজ তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যাবে। টমরুদার দরজা খুলেছিল, রাজকে গিয়ে খবর দিল যে আমি এসেছি, তারপর চলে গেছিল। আর তারপর স্যার, সুজয়ের বোন? হ্যাঁ, সুজয় তো আমায় কোনোদিন বলেনি যে ওর এরকম একটা বোন আছে। আর তুমি দাঁড়িয়ে কেন? কাম অন, বি সিটেড। এসো এসো এসো, বসো। না, এসো, এসো। What happened? ঠিক আছে। ফিল্মে আসতে চাও, রাইট? আমি না হয় অন্য কখনো আসবো। আপনি বোধহয় ব্যস্ত ছিলেন। ফাই, আমায় দেখে মনে হচ্ছে আমি ব্যস্ত? আর যখন এসেই পড়েছো তখন আবার অন্য সময় আসার কথা কেন বলছো? হ্যাঁ, তারপর তুমি সুজয়ের বোন, তোমাকে তো আমি এমনি ছেড়ে দিতে পারি না, বলো? সো তুমি আমাকে একটা কথা বলো, তুমি ঠিক কি ধরনের অ্যাক্টিং করতে পারো? জাস্ট লাইক তোমার পছন্দ অপছন্দ কিছু? কি ধরনের? স্যার আমি পরে আসবো। ওয়েট, তোমার একটা ছোট্ট করে অ্যাক্টিং টেস্ট নিয়ে নি। স্যার লাইক কাইন্ড অফ ছোট্ট একটা টেস্ট, লাইক তুমি কতটা কি পারো। লাইক আমি তোমার হিরো, তুমি আমার হিরোইন, মানে কেমিস্ট্রি বিল্ড আপ, বুঝতে পারছো? আমি কিচ্ছু করতে পারিনি। ওই পশুটা সেদিন আমাকে আমি ভাবতে পারিনি, জানেন, এরকম একটা ভদ্র চেহারার পেছনে এত নোংরা একটা মানুষ আছে। বোন বাড়ি ফিরে এসেও আমাকে কিচ্ছু বলেনি। দিনের পর দিন গুমড়ে থেকেছে, চুপ করে থেকেছে। আমি বুঝতাম না বোনটার কি হলো। শেষে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে জানতে পারি। আমি দিদিকে বলেছিলাম আপনি চলে যান এখান থেকে, দাদার সঙ্গে দেখা হবে না, কিন্তু দিদি শুনুন না আমার কথা। আর এই ঘটনাটাও নিশ্চয়ই রাজ ভিডিও রেকর্ডিং করেছিল। হ্যাঁ, করেছিল। আর আমি যখন ওই ঘরে সে পাগলের মতো কাঁদছিলাম তখন আমাকে ভয় দেখিয়েছিল যে কেউ যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে ওই ভিডিওটাও সবাইকে দেখিয়ে দেবে। সেই একভাবে সবাইকে ব্ল্যাকমেল করেছে এই লোকটা। ওকে থামানোর কেউ ছিল না। রাগ হচ্ছে তো আপনার? রাগ হচ্ছে মিসেস মিত্র? হওয়াটা স্বাভাবিক।
এবার আপনি একটু ভেবে দেখুন তো, আমাদের সঙ্গে যেটা হয়েছে তারপর আমাদের ঠিক কতটা রাগ হওয়া উচিত। আর কোনোদিনও ও আর কোনো মেয়ের এইভাবে সর্বনাশ করতে পারবে না। আপনারা পুলিশের সাহায্য নেননি কেন? আইন কেন নিজের হাতে তুলে নিয়েছিলেন? পুলিশের কাছে গেলে রাজ ওই ভিডিও পাবলিক করে দিত, আর তখন তখন আপনাদের আইন আমাদের সম্মানকে বাঁচাতে পারতো? বলুন। আর সোসাইটিতে বলতো ওরা সিনেমা করে, তার মানে ওরা খারাপ মেয়ে। আসল সত্যটা কি কেউ জানতেও চাইতো না। আত্মহত্যা করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা ছিল না মিসেস মিত্র। তাই আমরা সবাই মিলে প্ল্যান করি যে মরতে যখন হবে তখন ওকে মেরেই মরব। অক্সিজেনের নল দিয়ে যখন হু হু করে অ্যামোনিয়াটা যাচ্ছিল, যন্ত্রণায় ওর মুখটা কুকড়ে গেছিল, তখন আমার ভীষণ আনন্দ হচ্ছে। এক্স্যাক্টলি মিসেস মিত্র, আমারও খুব আনন্দ হয়েছে। ইনফ্যাক্ট এখানে যাদের যাদের দেখছেন আমাদের সবার খুব আনন্দ হয়েছে। কেন জানেন তো? কারণ রাজ মরে যাওয়ার পর আমরা সবাই মুক্তি পেয়েছি। আমাদের কারুর কোনো দুঃখ নেই, কোনো আক্ষেপ নেই। আমার আছে। আমাদের কারুর কোনো দুঃখ নেই, কোনো আক্ষেপ নেই। আমার আছে, আমার আছে। আমি ওর মা তো, ওকে আমি জন্ম দিয়েছি। সেই ছোট্টবেলা থেকে তিল তিল করে এই পশুটাকে আমি বড় করেছি। আমি বড় করে। আমার কি দোষ ছিল মিস্টার মিত্র, বলুন? আমার কি দোষ ছিল? হ্যাঁ, আমি কাউকে শেখাইনি যে মেয়েদের সম্মান করতে হয়? আমি কি শিক্ষা ওকে দিইনি, বলুন? কি করে তুই এরকম পশু হয়ে গেলি রে? কিচ্ছু শেখাইনি আমি। কি শিক্ষা দিয়েছি তোকে? আমি কি শিক্ষা দিয়েছি? কি শিক্ষা দিয়েছি বল? মাসিমা শান্ত হন। মাসিমা, রাজ তো নিজেই এই পথটা। আমি মা, আমার দায় থেকে যায়। আমি ওকে মানুষ করতে পারিনি। আপনি ভাবতে পারছেন এই যে এরা যে সমস্ত কথাগুলো বললো, সেগুলো একটা মায়ের কাছে কতখানি যন্ত্রণার, কতখানি কষ্টের। এখন কি মনে হচ্ছে জানেন তো? আমি যদি পারতাম না, আমি যদি আগে এই কথাগুলো জানতাম, আমি নিজে হয়তো ওকে গলা টিপে খুন করে ফেলতাম। আমার এতটুকু হাত কাঁপতো না, এতটুকু কষ্ট হতো না। আমার আমচো যাচ্ছে, আবার আমি কেন ওকে মেরে ফেললাম না? আমি নিজে কেন মারলাম না? বললাম কেন? ওকে তো শাস্তি দিতে পারতাম। আমি তো শাস্তি দিতে পারলাম। বললাম আমরা জানতাম না মিসেস মিত্র, আমার ভাই এত বড় পশু হয়ে গেছে। নইলে আমি হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, আমি ওকে জন্ম দিয়েছি তো, আমি জন্ম দিয়েছি, তাই সবটা আমার দায়। ওর জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা। হ্যাঁ, ক্ষমা করে দিও। আমি যে পাপের কোনো ক্ষমা হয় না, সেই পাপের জন্য আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে। ওর জন্য আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমাকে ক্ষমা করে দিও। আমার ঘেন্না লাগছে আমার। হ্যালো বৌমনি, আমরা হাজির। তোরা এসে গেছিস? হ্যাঁ, ডাবলুর বিয়ে তার মোটে কটা দিন বাকি। আমরা এখন থেকে এই বাড়িতেই ঘাঁটি গাড়লাম। ও বৌমনি বলো না, কেসের কি হলো? আমি কিন্তু মেজ বৌদির কাছে সব শুনে পুরো হিংসায় নীল হয়ে গেছি। তুমি অমনি মেজ বৌদিকে পার্টনার করে নিলে, আর আমি বুঝি বাদ। তুমি আরেকটু পাকা গিন্নি হও, তোমাকেও একটা কেসে নিয়ে যাবো। দিদি ভাই, এক্ষুনি ভাইয়ের সাথে কথা বললাম। তার মানে আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক, একদম রাইট কেস করেছিলাম। সবকটা হিরোইন মিলে খুন করেছে। ছাড়ো তো মেজ বৌদি, তুমি আর কি গেস করেছিলে? আমি তো কেসের ডিটেলস শুনেই বলেছিলাম এরকম একটা মার্ডার একজনের পক্ষে সম্ভব না। মাথা ঘামিয়েছে। শোনো নিপা, আমি না দিদি ভাইয়ের লেফট হ্যান্ড। আমার পক্ষে গেস করাটা এতটুকুও কঠিন কাজ নয়। ইনফ্যাক্ট আমি দিদি ভাইকে সঙ্গে গাড়িতেই বলেছিলাম। বলো দিদি ভাই? হ্যাঁ, একদম। আচ্ছা, ও ঠিক আছে, দাঁড়াও।
সত্যি মেয়েটাকে একটু বিশ্রাম নিতে দে, সারাদিন কি ধকল গেছে বড় বৌমা। হ্যাঁ বৌমনি, পুরো ব্যাপারটা বেশ ডিটেলে বলো তো, গুছিয়ে বলবে কিন্তু। আসলে এই কেস হিস্ট্রিগুলো জানা থাকলে না ক্রিমিনাল লয়ারদের পরবর্তীকালে অনেক সুবিধা হয়। এই তুই চুপ কর তো। তুই তো খালি এই কেসগুলো, কার বাড়িতে কুমড়ো চুরি হয়েছে, কার বাড়িতে লাউ চুরি হয়েছে, এইসব শুনলে না তুই ভয় পেয়ে যাবি, রাতে ঘুমোতে পারবি না। বড়দের সম্মান করতে শেখনি, কান টেনে ছিঁড়ে ফেলে দেবো তোমার। ধান ভেঙে চিড়ে করবে কেন? সে তখন দোকানেই পাওয়া যায়, এখন কি কেউ তৈরি করে নাকি? ও বৌমনি, তুমি কারো কথা কান দিও না তো, গুছিয়ে গল্পটা বলো। আমার কিন্তু রাতে ঘুম আসবে না নইলে। হ্যাঁ, ঘুমের মধ্যে রাজের ভূত তোর গলা টিপতে আসবে। তুই চুপ কর। আরে বাবা সব বলছি। হ্যাঁ বলো তো তুমি। আচ্ছা তোরা আমাকে একটু রেস্ট নিতে দিবি তো? হ্যাঁ বড়নাথ বউ, ওই পুলিশ কাকে কাকে অ্যারেস্ট করলো সেটা একটু বলো না। ঠাম্মা আগে কম শুনতো, এখন বেশি শোনে। আচ্ছা মোটিভটা কি ছিল? সবাই মিলে কেন একসঙ্গে ঝাঁপিয়ে পড়লো রাজকে মারতে? এখন সবার মাঝখানে এই ঘটনাটা কি করে ভুলি? এবার কিন্তু আমি রেগে যাব। আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি। বাবা, তুমি আবার হঠাৎ খেপে গেলে কেন? কি সহ্য করছো? এসে থেকে তোরা বড় বৌমাকে জ্বালাচ্ছিস। বাড়িতে যে একটা শুভ কাজ, সে কথাটা তোদের কারোর মনে নেই। এই যে টাবলু, কেস নিয়ে তুমি যদি একটা কথা বলবে, আমি তোমার বিয়ের দিন পিছিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, না না, এই यार ওই কেউ আর কোনো কেস নিয়ে কোনো কথা বলবে না। এই বাড়িতে কোনো কেস নিয়ে কথা হবে না। আমি পুরো মুখে সেলোটেপ আটকে দিলাম। জিপ। শোনো তোমরা, এই আমি তোমাদের বলে রাখছি, বিয়ের আর বেশি দিন বাকি নেই। এর মধ্যে বড় বৌমার ওই কেসের ব্যাপার যেন একটা কথা না ওঠে, কেউ যেন কোনো কথা না বলে। বিয়ের কোনো কিছু গোছানো হয়নি, এরকম অনাসৃষ্টির বিয়ে মিত্তির বাড়িতে এর আগে কোনোদিন হয়নি। তোমরা কি ভেবেছো বলো তো? আমি চুপ করে আছি বলে কি তোমরা একবার সাপের 5 পা দেখেছো? হ্যাঁ 5 পা দেখেছো? মা আপনি শান্ত হন মা, সব হয়ে যাবে। টাবলুর বিয়ের সব ব্যবস্থা হয়ে যাবে, আপনি একদম চিন্তা করবেন না। আর আমি আপনাকে কথা দিচ্ছি, টাবলুর বিয়ের আগে নো কেস। শোকেস? এই দেখো, শোকেস আবার কি হবে? এবারে দিকে শোকেসের অভাব আছে নাকি? হ্যাঁ উফ মা, তুমি এত চিন্তা করো না তো। তুমি দেখো, আমরা সবাই মিলে ছোটদার বিয়েকে একটা মহা বিবাহে পরিণত করব। বাজে বকিস না, তোদের তো আমি চিনি। তোরা কিচ্ছু করবি না, সব করবে ওই বড় বৌমা। তোরা তো একটা ঢ্যাঁড়স। কি করবো বলো মা, আমরা তো তোমারই মেয়ে। হ্যাঁ যা বলেছিস, বললি তুই। আরে বাবা, কার্ড দিয়ে যাদের নেমন্তন্ন করতে হবে তাদের ভার নিয়েছে তোর বাবা, আর বাবলু ভার নিয়েছে যাদের চিঠি লিখতে হবে, ইমেল করতে হবে, সেই নেমন্তন্নগুলো ভার নিয়েছে বাবলু। আর এখনো কত বাকি, কোন্নগরের মেসমশাইয়ের বাকি, চন্দননগরের জেঠিমা বাকি, কাঁচরাপাড়ার বিশুমশাই বাকি, এখনো যেতে হবে ঘোষপাড়ায় যেতে হবে, তারপরে বাবারে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এতগুলো এদেরকে নেমন্তন্ন না করলে এরা তো কেউ আসবে না। হ্যাঁ কেন আপনি এত চিন্তা করছেন? আমি সবাইকে গিয়ে বলে আসবো, আপনি ভাববেন না। ও বড়নাথ বউ, শোনো না, এই মুক্তারের মেয়েকে জিজ্ঞেস করো তো বাবলুর বিয়ের দিনে কি করেছিল। এখন তো খুব ভালো ভুলুম করছে। কি করেছিলাম? কি করেছিলে মনে নেই? হ্যাঁ মনে নেই, ওই তো বাবলুর বিয়ের দিনে বিয়ের আংটি কিনতে ভুলে গেছিলে, তারপরে সকালবেলা হুড়ুপুড়ু করে দৌড়েছিলে সোনার দোকানে। মনে নেই? বাজে কথা, সব বাজে কথা। বাজে কথা তো। দিদিভাই আংটি? কি আংটি? বিয়ের আংটি। টাবলুর বিয়ের আংটি তো 3 দিন আগে আনতে যাওয়ার কথা ছিল, ভুলে গেছি। আমি জানতাম ঠিক এরকম কিছু একটা হবে, আমি জানতাম। বৌমনি, তুমি এখনো রেডি হওনি, দেরি হয়ে যাবে। বৌমনি চলো। এই কি দিদিভাই, কোথায় যাবো আমি? আরে আমি গেলে রাতের রান্নাটা কে করবে? কেন, শঙ্করের মা কোথায়? শঙ্করের খুব জ্বর এসেছে, শঙ্করের মা এবেলা ছুটি নিয়েছে তাই। তাহলে আংটি? কেন তোরা যা, তোরা গিয়ে আংটি কেন। একটা আংটি কিনতে পারলি না তোরা গিয়ে? কি রে? কিন্তু দিদিভাই তুমি না গেলে মানে? না শোন, টাবলুকে নিয়ে যা তোদের সাথে। জানিস তো টাবলুর পছন্দ অপছন্দ খুব আছে, ওকে না নিয়ে গেলে চিৎকার চেঁচামেচি করবে। ওকে নিয়ে চলে যা। তুমি না গেলে টাবলুর তো কিছু পছন্দই হবে না, তুমি চলো। ঠিক বলেছে ও। আরে বাবা, ওই দোকানে ছেলেদের আংটির কালেকশন খুব ভালো। যা তোরা টাবলুকে নিয়ে নিজেরা গিয়ে পছন্দ করে কিনে নে। কি যে করে নাই মিশন, তুই যা তাড়াতাড়ি ফোন কর, বল বাড়িতে আসতে। ধুর, কাকে ফোন করব? দুবার ফোন করলাম, আর দুবারই গম্ভীর গলাওয়ালা একটা লোক ফোন ধরলো।
মোবাইলে কি করে যে রং নাম্বার হয়? রং নাম্বার? ও দিদি ভাই শোনো না, বলছি যে চলো না গো, রান্না না হয় পরে আমরা এসে তুই করবো। আমার অ্যাসিস্ট্যান্ট না, নিয়ে যেতে পারছিস না ওদের সবাইকে? জাগিয়ে আংটিটা কিনে এ আনন্দ হতো কত। কিচ্ছু হবে না। আচ্ছা কখন বেরোবি তোরা? দোকান বন্ধ হয়ে গেলে? চল 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 সবাই বেরো 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 চল 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 বেরো তোরা বেরো, দেরি হয়ে যাবে। যা যা যা। ভালো লাগে না, ভাবলাম আমরা সবাই মিলে পুজো কত আনন্দ হতে বলো তো, তুমি গেলে মজা। এই তোরা এখনো যাসনি কেন? যা যা, দোকান বন্ধ হয়ে যাবে। যা, আমি দরজা বন্ধ করবো। যা 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 আয়, আয়, যা। বড় বৌমা, আচ্ছা ওই মেয়েগুলো যে নায়কটাকে মারলো, ওই ছেলেটা কি খুব খারাপ ছিল? হ্যাঁ মা, জানি তো, এই সিনেমা থিয়েটারের লোকগুলো সব খারাপ। হ্যাঁ, না মা, সেরকম কোনো ব্যাপার নয়। সিনেমা থিয়েটারের লোক হলে যে সে খারাপ হবে সেটা কিন্তু ঠিক নয়। এই যে আপনার ছেলের কাজের জায়গা তো হাসপাতাল, সেখানে কি খারাপ লোক নেই? তারপর হাবলু টাবলু যেখানে কাজ করে, অরূপ যেখানে কাজ করে, সেখানে কি খারাপ লোক নেই? আসলে মানুষ খারাপ হবে না ভালো হবে সেটা তার নিজের উপর নির্ভর করছে, তার কাজের জায়গার উপরে নয়। মানুষ আসলে তার স্বভাব তো সেই নিজের সবকিছু নষ্ট করে ফেলে।